এটা হচ্ছে আমরা একটু অবলিক করি বলি, এই দুইটা ভিউ হচ্ছে বেসিক পজিশন ফর হ্যান্ড। তাহলে আমরা বলছি যে আগে হ্যান্ডের আমরা কেন এক্সরে করি, এটা আমরা গত ক্লাসে বলছি। সেটা হচ্ছে যে কোনো ক্র্যাশ ইনজুরি হলো, কোনো ফরেন বডি ম্যাটার, কোনো একটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি হলো, অথবা কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটিস, অথবা বোনসের কোনো বোনের কোনো প্যাথোলজিক্যাল লেশন, অথবা কোনো ধরনের ম্যালিগনেন্সি, এছাড়াও ভাস্কুলার কোনো অ্যাবনরমালিটি যদি থাকে তাহলে কিন্তু আমরা এই হ্যান্ডের এক্সরে গুলো মোস্ট কমনলি করতে হয়। তাহলে আমরা প্রথমে যদি করি যে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র অফ দ্য স্যার সবাইকে মিউট করে দিলে ভালো। স্যার জান্নাতুল ফেরদৌসকে একটু মিউট করে দেন স্যার, ও বুঝতেছে না মনে হয়। আমাদের পরে আবার যখন প্রশ্ন করতে যাবো দেখা যাচ্ছে করতে গিয়ে স্যার মিউট করে দেন আপাতত, ওই নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে তো। জি স্যার, হয়েছে। এখন হচ্ছে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র পজিশনের ক্ষেত্রে আমরা বলছি যে যখন হচ্ছে পজিশনিং এর ক্ষেত্রে ক্যাসেট আইডেন্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনালি সেটা হচ্ছে 24x30 সেন্টিমিটার সাইজের একটা ক্যাসেট নেওয়া হয় একটা তোমার হ্যান্ডের এক্সরে করার জন্য। পজিশনিং অফ দ্য পেশেন্ট এন্ড ক্যাসেট এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলছি যে বেসিক পজিশনের জন্য কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশনের জন্য। সেটা প্রথমটা হচ্ছিল যে আমি কেন করছি এক্সরে, এটা তোমাকে জানা লাগবে। দ্বিতীয় হচ্ছে হলো যখন তোমরা হচ্ছিল কোনো ভিউ করবা তাহলে তার পজিশনিং অফ দ্য পেশেন্ট এবং ক্যাসেট এটা জানা লাগবে। তো পেশেন্টটাকে কি করতে হবে, আমরা যখন একটা এক্সরে করি তখন পেশেন্ট ইজ সিটেড অ্যালংসাইড উইথ দ্য টেবল উইথ দ্য অ্যাফেক্টেড আর্ম নিয়ারেস্ট টু দ্য টেবল। অর্থাৎ ডান দিকে যদি হয় আমি ডান দিকে সাইডে টেবিলের কাছাকাছি করে নিয়ে নিব পেশেন্টটাকে, এই কথাটাই বলা হচ্ছে। 2 নাম্বার হচ্ছে the forearm is pronated and placed on the table with the palmar surface of the hand in the contact with the cassette. তাহলে আমরা বলছি যে ক্যাসেট আমি টেবিলের উপরে যখন রাখবো, আমার ডিআর সিস্টেম হলে আমার ক্যাসেটের কোনো ব্যাপার নাই, সেখানে সরাসরি টেবিলের উপরে হাত রাখলেই হবে। আর যখন সিআর সিস্টেম হবে তখন সেটা ক্যাসেটের কথাটা আসতেছে, অথবা ম্যানুয়াল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ক্যাসেটের কথা আসবে। তাহলে ফোরআর্মটাকে আমি কি করতেছি, আমি হচ্ছে প্রোনেটেড মানে হচ্ছে উপর করে দেওয়া, অর্থাৎ হাতের যে তালুর যে অংশটা আছে সেটা আমি ক্যাসেটের কন্ট্যাক্টে নিয়ে নিচ্ছি। palmar surface on the hand in contact with the cassette, palmar surfaceটাকে আমি ক্যাসেটের সাথে লাগাই দিচ্ছি। 3 number point হচ্ছে the finger are separated and extended but relaxed to ensure they remain in contact with the cassette. আমি আঙ্গুলগুলিকে সবগুলিকে ছড়াই দিব, আঙ্গুলগুলিকে জড়ো করে রাখবো না, আর মাঝখানে প্রত্যেকটা আঙ্গুলের মাঝখানে যেন এয়ার গ্যাপ থাকে, অর্থাৎ বাতাসের ফ্রি চলাচল থাকে এমন অবস্থা আঙ্গুলগুলিকে আমি ফাঁকা করে দিব। এবং হাতটাকে খুব রেস্টিং কন্ডিশনে রাখবো, খুব জোরে চাপ দিয়ে আমরা বলবো না যে ক্যাসেটের মধ্যে খুব জোরে চাপ দিয়ে রাখবো, সেটা আমরা বলার দরকার নাই। The wrist is adjusted so that the radius and ulnar styloid process and the equidistance from the cassette. ক্যাসেটের এমন ভাবে আমি হচ্ছে হলো এই হাতটা রাখবো যে ক্যাসেটটা মাঝামাঝি বরাবর থাকে, অর্থাৎ যদি ক্যাসেটটা আমি 24 সেন্টিমিটার হয় তাহলে মোটামুটি 12 সেন্টিমিটারের মাঝ বরাবর হচ্ছে হাতটা রেখে নিব। তারপর আমি কি করবো সেটা হচ্ছে the sandbag. A sandbag is placed over the lower forearm for mobilization. অর্থাৎ আমি বলছি যে আমার হাতটা, আমরা সবসময় বলছি হাতটা ফিক্সেশন করে নিতে হবে। হাতের ফিক্সেশন যদি আমি না করি তাহলে হচ্ছে আমার হাতটা নড়াচড়া করবে, যেহেতু ভাঙা হাত হোক অথবা যে কোনো প্যাথোলজিক্যাল হাত হোক অথবা স্ট্রোকের একটা ডিজিজের পেশেন্ট হোক, সেক্ষেত্রে হাত তো নাড়াচড়া করবে, মুভমেন্ট আর্টিফেক্ট চলে আসার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা কি করবো, হাতটার উপরে একটা স্যান্ডব্যাগ দিয়ে দিব। হাতটা বলতে না, ঠিক এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ফোরআর্ম, লোয়ার পার্ট অফ দ্য ফোরআর্মে আমরা একটা স্যান্ডব্যাগ দিয়ে দিব। এরপরের পয়েন্টটা হচ্ছে ডিরেকশন এন্ড সেন্টারিং অফ দ্য এক্সরে বিম, অর্থাৎ আমরা কোন ডিরেকশনে আমি এক্সরে বিমটাকে ক্রস করাবো, সেটাই হচ্ছে ডিরেকশন এন্ড সেন্টারিং অফ দ্য এক্সরে বিম। আচ্ছা, এখানে আমরা অবশ্যই ভার্টিক্যাল বিম ইউজ করবো। দ্য ভার্টিক্যাল সেন্ট্রাল রে ইজ centrally over the head of the third metacarpal. তাহলে আমরা মেটাকার্পাল বোনের যে থার্ড মেটাকার্পাল বোনসটা আছে সেটার মধ্যে দিয়ে আমার বিমটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে আমি পাস করাতে হবে। তাহলে হেডটা কোথায় থাকে, আমরা যদি একটু ছবিতে নিতে চাই যে আমার হেডটা কোথায় থাকে, থার্ড মেটাকার্পাল স্যার, সেন্ট্রাল এটা থার্ড মেটাকার্পালে আমরা দেখে নিতে চাই। ছবিটাতে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে দেখো কোন জায়গায় দেওয়া আছে এখানে, এই জায়গাটাতে সেন্টারে। এই যে,
তাহলে এই যে হাতের একেবারে থার্ড মেটাকার্পাল বোনসের মধ্যে দেখো সেন্টারিংটা করা আছে। জি আর আমরা বলছি কি যে কোথায় হাতটা রাখবো, আমরা রাখবো এই দুইটা ক্যাসেট আছে, ক্যাসেটের মাঝ বরাবর একদম হাতটা রেখে দিতে হবে। আর এই যে এটা হচ্ছে স্যান্ডব্যাগ, এই স্যান্ডব্যাগটা দেওয়া হলো কেন, কারণ হচ্ছে যাতে হাতটা ইমমোবিলাইজেশন না হয়। আর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা, তাহলে তোমরা যখন একটা এক্সরে যদি হ্যান্ডের ছবি আসে তাহলে অবশ্যই খেয়াল করবা যে এই জায়গাটা এই 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 ছবিটা একটু কিন্তু দিতে হয়, ঠিক আছে। এই আমরা বলছি যে কয়েকটা জিনিস এটা একদম ইতিহাসের মতো লিখতে হবে, সেটা হচ্ছে প্রসিডিউরের ক্ষেত্রে অবশ্যই যে তোমার হাতটা কোথায় রাখতেছো, এবং এই যে পয়েন্টটা দেখানো হয়েছে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা প্রত্যেকটা এক্সরে যখন করবা তখন কিন্তু এটা দেখাতে হবে যে এই পয়েন্ট দিয়ে এক্সরে বিমটা ক্রস করতেছে, ঠিক আছে। তারপর বললাম আমরা এই আমাদের তো তাহলে এক্সরে করা শেষ, তাহলে এক্সরে করা শেষ হলে আমার এরপরে কি হবে, এটা হচ্ছে এসেনশিয়াল ইমেজ ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ ইমেজের কি ক্যারেক্টারিস্টিক, আমি যে এক্সরেটা করলাম এটা কি আসলে ঠিক আছে কি ঠিক নাই, সেটাকে বলা হচ্ছে এসেনশিয়াল ইমেজ ক্যারেক্টারিস্টিক্স। The image should demonstrate all the phalanxes, including the soft tissue, fingertips, the carpal and the metacarpal bones, and the distal end of the radius and ulna. তাহলে ইমেজের মধ্যে আমার এই সবগুলি ছবি কিন্তু আসতে হচ্ছে। তাহলে কি আসতেছে, একটা হচ্ছে আমার অল ফ্যালাঞ্জেস আসতেছে, ইনক্লুডিং অল সফট টিস্যু, ফিঙ্গার টিপ। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে আঙ্গুলটা কেটে ফেলো, আঙ্গুলের লাস্ট মাথাগুলি দেখা যায় না, সেই জন্য কিন্তু ছবিটা ভালো আসে না। তো এই জন্য তোমার দেখা যাবে ফিঙ্গার টিপটা যেন আসে, সেটা খুব ইম্পর্টেন্ট দেখতে হবে। কার্পাল বোনস সবগুলি যেন আসে, মেটাকার্পাল বোনস যেন সবগুলি আসে, সেগুলি কিন্তু দেখা যাবে আমার ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস এবং আলনা আসে। অনেকে দেখবে হাতের এক্সরে করতেছে, প্রক্সিমাল ব্রোস যেগুলি আছে তোমার কার্পাল বনে সেগুলি আসতেছেই না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, অবশ্যই হচ্ছে তোমাকে এই কার্পাল বোনস গুলি তো অবশ্যই আসতে হবে, এবং লয়ার এন্ড অফ রেডিয়াস এবং আলনা যেগুলি আছে সেগুলিও কিন্তু তোমাকে ইনক্লুড করে আনতে হবে। এটাই হচ্ছে এসেনশিয়াল ইমেজ ক্যারেক্টারিস্টিক্স। এরপরে হচ্ছে অ্যান্টেরিয়র অবলিক অথবা ডরসি পামার অবলিক। স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো স্যার আমাদের এক্সপোজার সেটিং কি দেওয়া লাগবে স্যার? এক্সপোজার সেটিং এর ক্ষেত্রে তোমাদের যেটা আমি বলতেছি, এক্সপোজার সেটিংটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, এখানে কিন্তু এক্সপোজার সেটিংটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা একটা আইডিয়াল এক্সট্রা সেটআপের মধ্যে তোমরা যদি এটা দিতে পারো, আমাদের তোমার এটা এমন কোনো কিছু ক্ষতি হবে না, ঠিক আছে। তোমরা যদি চাও যে না এটার এক্সপোজার ফ্যাক্টরটা আমি কেভিটা এমএটা কতটুকু দিব, এফএফডিটা কতটুকু দিব, এগুলি যদি দিতে চাও কোনো আপত্তি নাই, দিলে আরো ভালো, ঠিক আছে। অথবা তুমি যে না দিয়ে যদি বলো আমরা তো একটা স্ট্যান্ডার্ড মান দিব স্যার, ওটা এখন তো ম্যান টু ম্যান যখন আমরা করব তখন ভেরি করব স্যার। হ্যাঁ, সেটাই আমি বলতেছি যে এটা ম্যান টু ম্যান ভেরি করার জন্যই আমরা এটাকে কিন্তু তোমাদের সব ক্ষেত্রে আমরা মানে খুব কড়া একটা ব্যাপার বলতেছি না, কিন্তু যেমন ধরো চেস্ট এক্সরে যখন করতেছো এটা তখন তুমি ভালোভাবে উল্লেখ করে দিবা এফএফডি এতটুকু দিব, আমার মোটামুটি অ্যাভারেজ এত থেকে এত। এই জন্য সবসময় একটু কেভি রেঞ্জ দিবা, সবসময় কেভিটা রেঞ্জ দেওয়াটাই সবচেয়ে উত্তম, কারণ সবার ক্ষেত্রে কেভি এক হবে না, মোটা হইলে একরকম হয়ে যাচ্ছে, পাতলা হইলে একরকম হয়, বাচ্চা হইলে একরকম, হ্যাঁ অ্যাডাল্ট হলে একরকম, প্রেগনেন্সি হলে একরকম। সো এই জিনিসগুলি কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে। এই জন্য আমরা করি কি এভিডেন্স একেবারে ফিক্সড করে সেট আপ করে দেই না। এই জন্য কিন্তু ইন্টারন্যাশনাল বইও দেখবা, তুমি শুধু ওয়ের যে বইটা আছে এক্সপোজার সেখানে তুমি দেখতে পাবো যে ওখানে দেওয়া আছে। বইয়ের বই ছাড়া তুমি যখন একটা টেক্সট বুকে যাবে, টেক্সট বুকে কিন্তু এরকম করে ডাইরেক্টলি দেওয়া নাই, ঠিক আছে। জি স্যার। স্যার আর যে ক্যাসেটটা আছে না, আমরা ওটা তো আমরা ইঞ্চিতে দিতে পারবো না স্যার? সেন্টিমিটারে ছিল তোমার দেওয়ার কথাটা বলা হচ্ছে বেশি, ঠিক আছে। তাহলে সেন্টিমিটারে দেব স্যার, ওই যে আপনি বললেন 30, এই 24x30। হ্যাঁ, কারণ ইঞ্চি তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। ও আচ্ছা, তাহলে আমরা সেন্টিমিটার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্যার। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে সেন্টিমিটার। তুমি এটাকে কনভার্ট করে ইঞ্চিতে দিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু তুমি যখন একটা জিনিস পড়বা ইন্টারন্যাশনাল বুক থেকে, যখন তুমি পড়বা তখন তুমি এই বইটাকে আবার তোমার ছিল সেন্টিমিটারটাকে ইঞ্চিতে আবার কনভার্ট করতে হচ্ছে, ঠিক আছে। তো তুমি যদি পারো, ঠিক আছে, ওটা দুইটা প্যারালালি মনে রাখার জন্য, তাহলে আরো ভালো, কোনো অসুবিধা নেই। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা অ্যান্টেরিয়র অবলিক করি, কিছু দ্রুত শেষ করি। অ্যান্টেরিয়র অবলিক এবং ডরসাল পামার অবলিক যেটা বলছে পজিশন, সেটা ক্ষেত্রে বলছে পজিশনিং এর ক্ষেত্রে
From the basic posterior anterior position, the hand is externally rotated 45 degree with the finger extended. অর্থাৎ আমি হাতটাকে কিন্তু আমি আলনার দিকে ডেভিয়েশন করে দিব, আর হচ্ছে হলো একটু এটাকে প্রোনেশন বলা হয়, কিছু প্রোনেটেড অংশ করে দিব যাতে করে 45 ডিগ্রি একটু অ্যাঙ্গুলেশন করে থাকে। কারণ অবলিক ভিউ আমরা কেন নিচ্ছি, কারণ বোনসের ভিতরে অনেক সময় এমন ধর বোনসটা তো একটা সিলিন্ড্রিক্যাল জিনিস, এখন সিলিন্ডারের মধ্যে আমরা উপর থেকে যখন দেখবো তখন এটা আমরা 2 ডাইমেনশনাল ভিউ দেখতে পাই, কিন্তু আমরা যখন এটা অবলিক করে নিই তখন আমরা ল্যাটারাল পার্টটা দেখতে পাই। এই ল্যাটারাল পার্টটা যেন আমরা দেখতে পাই সেটার জন্য কিন্তু আমাদের এই অবলিক ভিউটা করা লাগতেছে। The finger should be separated slightly and the hand supported on a 45 degree on an opaque pad. আমরা বলছি যে কিছু রেডিও ওপাক প্যাড আছে, তাহলে সেইগুলি হচ্ছে হলো তোমার ইউজ করতে হয়, অথবা রেডিওলুসেন্ট প্যাড ইউজ করতে হয়। এখানে কিন্তু আমরা রেডিওলুসেন্ট প্যাড অর্থাৎ নন ওপাক প্যাড ইউজ করতেছি 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে, অর্থাৎ যার ভিতর দিয়ে এক্সট্রাটা চলে যাবে। A sandbag is placed over the lower end of the forearm for immobilization. হাত যাতে নাড়াচাড়া না করে সেজন্য immobilization না করার জন্য আমরা একটা স্যান্ডব্যাগ ইউজ করতেছি। এখানে ডিরেকশন এন্ড সেন্টারিং অফ দ্য এক্সট্রা বিমটা কি হবে? The vertical central ray is centered over the head of the fifth metacarpal. তাহলে ল্যাটারাল রেখাটি কিন্তু গিয়ে আমার সেন্টারিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো সেটা? The vertical central is centered over the head of the fifth metacarpal. ওখানে কি ছিল? থার্ড metacarpal, আর এখানে আসলো ফিফথ metacarpal। যেহেতু আমি হাতটাকে একটু ঘুরিয়ে দিলাম, একটা অ্যাঙ্গুলেশন করে দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে, সেই জন্য আমাকে কিন্তু ফিফথ metacarpal-এ চলে যেতে হলো। The tube is then angled so that the central ray passed through the head of the third metacarpal, enabling a reduction of the size of the field. ফিল্ডের সাইজ যাতে কম না হয়ে যায় সেই জন্য আমাকে কি করতে হবে? আমাদের এক্সট্রা যে টিউব আছে সেই টিউবের অ্যাঙ্গুলেশন করে দিতে হবে, এবং সেই ডিরেকশনটা কিন্তু চলে যাবে হচ্ছে হলো থার্ড মেটাকার্পালের হেড দিয়ে, ঠিক আছে? তাহলে সেই আমরা এইভাবে করলেই কিন্তু আমাদের সুফল। আমি যদি শুধুমাত্র ফিফথ মেটাকার্পালের হেড দিয়ে যদি আমি পাস করাই, তাহলে যেটা হবে যে ওটা আমার হাতের ফিল্ড অফ ভিউটা কিন্তু কমে যাবে। কিছু অংশ দেখবে বেশি সাদা আসতেছে, কিছু অংশ বেশি কালো আসতেছে, কোনো আঙ্গুলটা ছোট হয়ে গেছে, কোনো আঙ্গুলটা বড় হয়ে গেছে। সো এই জন্য কি করতে হবে আমাদেরকে হচ্ছিল এই জন্য আমাদেরকে হচ্ছে একটু অবলিক করে নিতে হবে। এই অবলিক করে নিলে আমাদের এই সুবিধাটা পাওয়া যাবে আর কি। আচ্ছা, essential image characteristic কি হয়? The image should demonstrate all the phalanges including the soft tissue of the fingertip, the carpal and metacarpal bones and the distal end of the radius-tunnel ulna. মোট কথা একই কথা দেখছো, যে আমরা বলছি যে এখানে একই কথা বারবার করে আসবে এবং একই রকম কথা তোমাদেরকে লিখতে হবে। The correct degree of the rotation has been achieved when the head of the first and second metacarpals are seen separated, while those of the fourth and fifth are just superimposed. এইখানে কখন বুঝবা the correct degree of the rotation হচ্ছে? তখনই বুঝবা যখন দেখবা যে head of the first and second metacarpals are separated, যখন 1 নাম্বার এবং 2 নাম্বারের যে মেটাকার্পালের হেডটা আছে সেটাকে আলাদা আলাদা ভাবে ছবিতে আসছে, তখনই তুমি বুঝতে পারবা যেটা তোমার রোটেশনটা ঠিক আছে। এবং ফোর্থ এবং ফিফথ যেটা আছে সেটা সুপার ইম্পোজড হবে, অর্থাৎ ফোর্থটা এবং ফিফথের যে মেটাকার্পালের বেসটা আছে সেটা দেখবা কিছুটা সুপার ইম্পোজড হয়ে আসছে, তাহলে তুমি বুঝতে পারবে যে ডিগ্রি অফ রোটেশন তোমার ঠিক আছে। আচ্ছা, সেম হচ্ছে তোমাকে আবার যখন হ্যান্ডেলিং হয় অনেক সময় বোথ হ্যান্ড করতে বলা হয়, তোমরা করো কিনা আমি জানি না, কিন্তু সাধারণত অনেক সময় বাইলেটারাল বোথ হ্যান্ড একসাথে করতে বলা হয়। এইটা কখন করা লাগে? এটা হচ্ছে যখন কোনো থাইরয়েড ডিজিজ থাকে, প্যারাথাইরয়েড হরমোনাল প্রবলেম থাকে, কারো হাত আঙ্গুলে একটা শর্ট আছে দেখবা, অথবা কারো আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল হঠাৎ বেশি মোটা, এগুলিকে কম্পারিজন করার জন্য বোথ হ্যান্ডের এক্সরে করতে হয়। এবং আরো কিছু কিছু যেমন মেটাবলিক ডিসঅর্ডার, তারপরে হচ্ছিল তোমার জেনেটিক ডিসঅর্ডার আছে, সেগুলি ডিফারেন্সিয়েট এবং আইডেন্টিফিকেশন করার জন্য তখন বায়োলেটারাল হ্যান্ড এক্সরে করা হয়, ঠিক আছে? সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং এইটা কিভাবে করা হয় আমরা ছবি বলতেছি, সেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র অফ দ্য বোথ হ্যান্ড। এই ক্ষেত্রে কি করতে হবে? পজিশনিং এবং পেশেন্টের ক্ষেত্রে আইডিয়ালি দি পেশেন্ট ইজ সেপারেটেড অ্যালংসাইড দ্য টেবল, হাউএভার ইফ this is not possible due to the patient condition, the patient may be seated facing the table. আচ্ছা, তাহলে আমরা বলছি যে আমরা পেশেন্টটাকে প্রথমে আগে তো আমরা ছিল এক সাইড করে বসাই দিছিলাম, এখন হচ্ছে আমরা সোজা করে বসাবো টেবিল বরাবর।
টেবিল বরাবর বসাই দিয়ে দুইটা হাত উপরের দিকে দিয়ে দিব। The both forearms are pronated and planted on the table with the palmar surface of the hand in contact with the cassette. The fingers are separated and extended but relaxed to ensure that they remain in contact with the cassette. The wrists are adjusted so that the radius and ulnar styloid process are equidistant from the cassette. The sandbag is placed over the lower forearm for immobilization. একই কথা, একই জিনিস যেটা আমরা আগেও বলছি, এখানেও সেম জিনিস সেম কথাই বলতেছি কিন্তু। So positioning of the patient and cassette is very মানে ইজি আসলে। জি স্যার। এখানে ডিরেকশন এবং সেন্টারিং অফ দ্য এক্সট্রা বিম কি হবে? The vertical central ray is centered over a point midway between the interphalangeal joint of the both thumb. তাহলে দুইটা থাম্বের মাঝখানে যে ইন্টারফ্যালাঞ্জিয়াল যে জয়েন্টটা আছে সেই ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টস এর মাঝ বরাবর দিয়ে আমরা হচ্ছে এক্সট্রা বিমটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে আমরা এটাকে থ্রো করব। আমরা আবার বলতেছি, তাহলে ডিরেকশন এবং সেন্টারিং অফ দ্য এক্সট্রা বিম যেটা আছে সেটা কি করব? সেটা হচ্ছে the vertical central ray is centered over a point midway between the interphalangeal joint of both thumb. তাহলে দুইটা থাম্বের মাঝখানের যে ইন্টারফ্যালাঞ্জিয়াল যে জয়েন্টটা আছে, ইন্টারফ্যালাঞ্জিয়াল মানে হচ্ছে দুইটা ফ্যালাঞ্জের মাঝখানের যে জয়েন্টটা সেটা, তার এই দুইটা ফ্যালাঞ্জের মাঝখানের যে জয়েন্ট আছে সেটা মাঝ বরাবর দিয়ে আমরা হচ্ছে ডিরেকশন করে দিচ্ছি। অর্থাৎ আমি কিন্তু এই বিমটা কিন্তু দুই হাতের মাঝখান দিয়ে ফেলাচ্ছি, সরাসরি হাতের মধ্যে দিয়ে না কিন্তু পয়েন্টটা, ঠিক আছে? The essential image characteristic কি হলো? The image should demonstrate all the phalanges including the soft tissue fingertip, the carpal and metacarpal bones and the distal end of the radius and ulna. The exposure factors selected must produce a density and the contrast with optimally demonstrated joint details. আমি একটু ছবিটা তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে করানো হচ্ছে এটা। আচ্ছা, এখানে দেখো যে ছবিটা আমি দেখাচ্ছি এখন, সেই ছবিটার মধ্যে প্রথমে দেখো একটা হাত দেখা যাচ্ছে। হ্যাঁ, তো হাতের মধ্যে বলা হচ্ছে যে ওখানে পেশেন্ট যখন ছিল এই জায়গাটায় এখানে দেখো হাত দুইটা টেবিলের উপরে রেখে ক্যাসেটের উপরে হাত রাখছে। একই রকম ডিআর টেবিল যদি হয়, ডিআর টেবিলের সামনের দিকে বসবে এবং হচ্ছে ওই জায়গাটাতে দুইটা হাত রাখবে এবং দুইটা হাতের মধ্যে তোমরা নিচের ছবিটা খেয়াল করো, দুইটা হাত কিন্তু খুব সুন্দর করে ইকুয়াল ডিস্টেন্সে এবং এমন ভাবে রাখা হয়েছে আঙুল কিন্তু বের হয়ে যায় নাই। দেখছো ক্যাসেটের বাইরে কিন্তু আঙুল নাই কোথাও, এবং আঙুলগুলির প্রত্যেকটা মাঝখানে কিন্তু সুন্দর ভি শেপে একটা এয়ার গ্যাপ আছে। প্রত্যেকটা জিনিসের মাঝখানে সুন্দর করে এয়ার গ্যাপ দেখানো হচ্ছে, তারে কালো কালো এয়ার গ্যাপ দেখানো হচ্ছে। এই আঙ্গুলটার দিকে খেয়াল করো, থাম দুটা দেখো সুন্দর করে দুইটাকে পজিশন একই পজিশনে আনা হয়েছে, বাট একটা কিন্তু আরেকটাকে টাচ করে নাই। এই জায়গাটায় কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো হাতটা কিন্তু সুন্দর করে সমস্ত অংশ কিন্তু টাচ করে রাখছে ক্যাসেটটাকে, ঠিক আছে? এখন তুমি তোমার যে পজিশনিং আমরা বলছি যে পয়েন্টটা কোন জায়গা দিয়ে দিব? ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে এই যে এই ফ্যালান্সের, এটা থাম্বের তো দুইটা ফ্যালান্স, একটা হচ্ছে প্রক্সিমাল এবং হচ্ছে ডিস্টাল। তাহলে এই যে প্রক্সিমাল এবং ডিস্টাল যে থাম্বটা আছে এই দুইটার মাঝখানে ঠিক এই পয়েন্ট বরাবর তোমার হচ্ছে দিতে হবে। অর্থাৎ এই হাতের এইখানেও না এইখানেও না, আমি মাঝ বরাবর এই জায়গাটার মাঝখানে বরাবর হচ্ছিল সেন্টার অফ দ্য এক্সট্রা বিমটা ক্রস করাবো, ঠিক আছে? তাহলে দেখো পরের ছবিটাতে কিভাবে এসেনশিয়াল ইমেজটা কিরকম আসলো। তাহলে দেখো, তাহলে এই যে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ছিল, এই দুইটা ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের এই মাঝ বরাবর পয়েন্ট দিয়ে আমরা কিন্তু এক্সট্রা বিমটা আমরা ক্রস করিয়েছি। তাহলে যখন ক্রস করালাম তাহলে আমার কি হলো? ইমেজ ক্যারেক্টারিস্টিক্সে খেয়াল করো তোমরা, এখানে সবগুলি বোনস কিন্তু সুন্দরভাবে আসছে, ইনক্লুডিং লোয়ার এন্ড অফ রেডিয়াস এন্ড আলনা। এই যে দেখো, ইনক্লুডিং লোয়ার এন্ড অফ, এখানে রেডিয়াস এবং আলনা আছে এবং মাঝখানে কার্পাল বোনস আছে, মেটাকার্পাল ফ্যালাঞ্জেস সবগুলি আসছে, সফট টিস্যু আসছে এবং প্রত্যেকটা আঙ্গুলের মাঝখানে কিন্তু ইয়ার গ্যাপ আসছে। দেখো প্রত্যেকটা মাঝখানে কিন্তু ইয়ার গ্যাপ আছে। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি সফট টিস্যু আনতে পারতেছো কিনা। সফট টিস্যুটাকে অনেক সময় দেখা যায় যে সফট টিস্যুটা কেটে যাচ্ছে, সফট টিস্যুটা কেটে গেলে কিন্তু ওই দেখা গেল একটা আঙ্গুল আসতেছে না, কারো দেখবা ডিস্টালি, এটা তোমরা যখন প্র্যাকটিস করো আমরা দেখছি যে রিপোর্ট করার সময় ডিস্টাল দিকে নাই, অর্থাৎ তোমার ডিস্টাল ফ্যালাংস এত মানে কালো হয়ে যাচ্ছে
সামনের দিকের বোনস গুলি একদম সাদা অথবা ডিস্টাল ডিজিটাল ফ্যালাঙ্ক্স দেখা নাই। যাচ্ছে না স্যার। আবার দেখা যাচ্ছে বোনস দেখা যাচ্ছে এমন সাদা করছে যে সফট টিস্যু আর দেখাই যাচ্ছে না। তো এটা কিন্তু করা যাবে না। এসেনশিয়াল ইমেজ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যান্ড ল্যাটারাল কোডিং। স্যার আমরা প্রসিডিউর লেখার সময় কি হচ্ছে ক্যাসেট সাইজ এগুলো উল্লেখ করে দিব? আমি বলছি যে কয়েকটা জিনিস প্রথমে যখন বলবা, আমি কথাটা খেয়াল করো মনোযোগ দিয়ে। এখানে প্রথমে হচ্ছে তুমি যেই ভিউই আসুক না কেন, প্রথমে হচ্ছে কি করবা, এটার ইন্ডিকেশনটা লিখবা যে কেন করা হচ্ছে এক্সরেটা। জি স্যার। 2 নম্বর হচ্ছে পেশেন্টের পজিশনিং অফ দ্য পেশেন্ট এট ক্যাসেট। পেশেন্ট ক্যাসেটটা কিভাবে রাখবা, তোমার হাত পা যাই হোক সেটাকে কিভাবে রাখবা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেকশন এন্ড সেন্টারিং অফ দ্য এক্সরে বিম, অর্থাৎ এক্সরে বিমটা কোন জায়গা দিয়ে ক্রস করাচ্ছ এবং কত ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ক্রস করাচ্ছ এবং কোন পয়েন্ট দিয়ে ক্রস করাচ্ছ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গাটায় যদি তুমি এসে ভুল করো তাহলে কিন্তু পুরো মানে অংশটাই তুমি মনে করো যে তোমার 50% মার্ক থাকবে না। যে এটা তুমি একটা লিখছো, তোমার এই জিনিসটাই তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে মাথা থেকে পা পর্যন্ত। পেশেন্টের পজিশনিং কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা ইতিহাসের মতো দেখবা যে আমি যতবার বলতেছি একই কথা, একই লাইনে, একই সিরিয়ালি, একই রকম ভাবে বলতেছি, ঠিক আছে। কিন্তু তোমার হচ্ছিল বা যখন আমরা মানে আলাদা আলাদা ভিউতে চলে যাব তখন কিন্তু ডিরেকশন এন্ড সেন্টারিং অফ দ্য বিম যেটা, সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হ্যান্ডেল ল্যাটারালি চলে যাব পরবর্তী সময়। This is used in addition to the routine posterior anterior projection to locate a foreign body. It may be also used to demonstrate a fracture or dislocation of the carpal bones. তাহলে আমরা ল্যাটারাল বোনস মানে কেন করি, ল্যাটারালটা করি হচ্ছে আমরা শুধুমাত্র ফ্র্যাকচার যখন ডিসলোকেশন থাকে, ফ্র্যাকচার থাকে অথবা কোনো ফরেন বডি যদি থাকে সেটাকে আইডেন্টিফিকেশন করার জন্য। Positioning of the patient and cassette কি হবে, from the posterior anterior position the hand is externally rotated 90 degree, অর্থাৎ আমি যে পজিশনে আগে রেখে এপি পজিশনে করেছিলাম সেটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে আমি ঘুরিয়ে দিব। আর 90 ডিগ্রি অ্যাঙ্গুলেশন করে ঘুরিয়ে হাতটাকে যখন আমি দিব, the palm of the hand is perpendicular to the cassette, অর্থাৎ যেই পামটা সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ছিল সেইটা আবার উলম্ব ভাবে মানে সরাসরি খাড়া হয়ে যাবে, with the finger extended and the thumb abducted and the supported parallel to the film on a non-APAC pad. অর্থাৎ আমি আঙ্গুলটাকে কি করবো, আমি কিন্তু সবগুলি আঙ্গুলি একভাবে খাড়া করব না, আমি কি করব, থামটাকে একটু সরায় সামনের দিকে নিয়ে যাব আর বাকি যে ফিঙ্গার গুলি আছে সেই 4টা ফিঙ্গার গুলিকে আমি এক সারিতে দাঁড় করায় দিব, ঠিক আছে। 5টা আঙ্গুলের মধ্যে আমি থামটাকে একটু সরায় সামনে নিয়ে আসবো আর বাকি যে আঙ্গুলগুলি আছে সেগুলিকে আমি প্যারালাল, অর্থাৎ একটার উপরে আরেকটা মইয়ের মতো একটার উপরে আরেকটা রেখে আমি হচ্ছে এটাকে হাতটাকে ঘুরিয়ে দিব। The radius and ulnar styloid process are superimposed. এই ক্ষেত্রে কিন্তু যখন আমি এক্সরে করব সেখানে রেডিয়াস এবং আলনা সেখানে ভালোভাবে আইডেন্টিফিকেশন করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ দুইটা বোনস একটা উপরে আরেকটা চলে আসবে। ডিরেকশনটা কি দিব, the vertical central ray is centered over the head of the second metacarpal bone. দেখো এখানে কিন্তু হেড অফ দ্য সেকেন্ড মেটাকার্পাল বোনের উপর দিয়ে কিন্তু আমি ক্রস করাচ্ছি। তাহলে এই পয়েন্টগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। একবার বলছি 3, একবার বলছি 5, এখন কিন্তু আবার 2 এ চলে আসছি ঘুরে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন ল্যাটারাল করতেছো তখন কোন জায়গায় দিবা, যখন এপি করতেছো কোন জায়গায় দিবা, যখন তুমি একটু অবলিক করে করতেছো তখন হচ্ছে কোন জায়গায় দিবা, এই 3টা পয়েন্টই তোমার হ্যান্ডের ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে। তাহলে এখানেই বলছি কি, the vertical central ray is centered over the head of the second metacarpal bone. তাহলে head of the second metacarpal bones এর মধ্যে দিয়ে আমরা বিমটা ক্রস করাবো। essential image characteristics কি হবে, essential image characteristics কি হবে তাহলে, the image should be included in the fingertips including soft tissue and the radius and ulnar styloid process. The head of the metacarpals should be superimposed. The thumb should be demonstrated clearly without superimposing of the other structure, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলি আমাদের হবে। তাহলে আমরা একটু ছবি দেখে নেই, এটা খুবই সহজ, ছবিটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যেতে পারবো। তাহলে ছবিটা দেখো, আমরা কি এখানে কি দেখানো হয়েছে, এই জায়গাটা দেখানো হয়েছে যে তোমার হাতটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই না, হাতটা ঘুরিয়ে দেওয়া হলো এবং হাতটা ঘুরিয়ে দিয়ে আমার গোড়ার দিকে একটা স্যান্ড ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে এবং
হাতটা দেখো, থামটা যেখানে আসছে, এই যে থামটাকে কি করলাম আমরা, থামটাকে কিন্তু এই বরাবর রাখি নাই, ঠিক আছে? এই বরাবর রাখলে আর থামটা কিন্তু সুপার ইম্পোজড হয়ে যাবে, এটা দেখা যাবে না। থামটাকে আমি সরায় নিয়ে গেছি, বাট সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ একটা আঙ্গুলের উপর আরেকটা আঙ্গুল আমরা রাখলাম, ঠিক আছে? আর এখানে আমরা হচ্ছে কি করলাম, টিপ হেড অফ দ্য সেকেন্ড মেটাকার্পাল যে বোন আছে সেটার উপর দিয়ে কিন্তু আমরা এক্সট্রা ভিজনটা ক্রস করালাম। খুব সহজ কিন্তু। জি স্যার। এরপরে ইমেজ ক্যারেক্টারিস্টিক্স কি হলো আমার, দেখো এখানে আমরা যখন এক্সট্রাটা করলাম তখন আমার কি আসলো, দেখো এখানে আমি কোনো বোনস কি বুঝতে পারতেছি খুব বেশি? না স্যার, বুঝতে পারছি না, কারণ কি বোনস গুলি সুপার ইম্পোজড হয়ে গেছে। কিন্তু আমার থামটা দেখো আলাদা করে আমি সরাই ফেলছি, তাতে করে আমার কি সুবিধা হলো, ধরো এই জায়গাটায় কোনো সফট টিস্যুর ভিতরে কোনো একটা মেটালিক ফরেন বডি ঢুকলো, অন্যান্য কোনো কাছের টুকরা ঢুকলো অথবা অন্য কিছু ঢুকলো, তখন কিন্তু আমরা এটা আইডেন্টিফিকেশন করতে পারবো ল্যাটারালি ক্ষেত্রে। আর এটা হচ্ছে এই জায়গাটা দেখো রেডিয়াস এবং আলনা কিন্তু একটা আরেকটার উপরে উঠে আছে, তাতে করে আমরা বোনস কিন্তু দেখতে পারবো না, কিন্তু যদি এখানে ভেঙে সামনে পিছনে চলে আসে তাহলে কিন্তু আমরা এটা ভালো আইডেন্টিফিকেশন করতে পারবো, সফট টিস্যুটাকে ভালো দেখা যাবে। তাহলে আমার এখানে আমার ল্যাটারাল করার উদ্দেশ্যটা কি, ল্যাটারাল করার উদ্দেশ্য হচ্ছে আমার বোনসটা কি ভেঙে সামনে অথবা পিছনে চলে আসলো কিনা, কোনো ফরেন বডি এটার ভিতরে আছে কিনা, কোনো ডিসলোকেশন হয়েছে কিনা, অথবা মাইনিউট অ্যামাউন্ট অফ ফ্র্যাকচার কিছু হয়েছে কিনা। তো ছোটখাটো যদি কোনো ফ্র্যাকচার থাকে তাহলেও কিন্তু সেটা আমাদের এই ল্যাটারাল ফিল্মে শুধুমাত্র আসবে। তাহলে আজকে আমরা কি পড়লাম সারাদিন একটু বলো। স্যার আজকে আমরা বললাম হ্যান্ড, বললাম হ্যান্ড পিএ ভিউ, হ্যান্ড এপি অবলিক, হ্যান্ড ল্যাটারাল, এগুলা স্যার। আর ইসে বাইল্যাটারাল পড়ছি স্যার, হ্যান্ড বাইল্যাটারাল। তাহলে আমরা কি তো আমরা তাহলে আমরা হচ্ছে চারটা জিনিস করলাম, তাই না? জি স্যার। তাহলে আমরা কিন্তু চারটা জিনিস আমরা পড়লাম। এই চারটা জিনিসই হচ্ছিল তোমরা এটা ছোট করে খাতায় একটা নোট করে নিবা, ঠিক আছে? নোট করে নিলে তোমাদের জন্য সুবিধা কি হবে, যে এই যে আমরা পড়লাম খাতার মতো করে হয়ে যাবে, একবারে পড়লে এটা হয়ে যাবে, কিন্তু খুব সহজ। ছবিটা আঁকবা এবং হচ্ছে আইডেন্টিফিকেশন প্রথমে লিখবা হচ্ছে যে কি জিনিসের এক্সরে, অর্থাৎ কি এক্সরে তুমি করতেছো। তাহলে যদি বলো যে ল্যাটারাল এক্সরে অফ দ্য হ্যান্ড, এটা একটা হেডলাইন করবা, তারপর লিখবা ইন্ডিকেশন মানে কেন করা হয় সেটা। এরপরে তুমি চলে যাবে যে তোমার হচ্ছে পেশেন্টের পজিশনিং এবং ক্যাসেটের পজিশনিং কি হচ্ছে, ঠিক আছে? পেশেন্টের পজিশনিং কি হচ্ছে সেটা করবা। পেশেন্ট পজিশনিং যখন শেষ হয়ে যাবে তখন তুমি কি লিখবা, সেন্টারিং, ঠিক আছে? এসেনশিয়াল ইমেজ ক্যারেক্টারিস্টিক্স স্যার। হ্যাঁ, ডিরেকশন এন্ড সেন্টারিং অফ দ্য এক্সরে বিম করবা। এরপর হচ্ছে এসেনশিয়াল ইমেজ ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে সেটা করবা। তারপরে যদি কোনো স্পেশাল নোটস থাকে সেটা লিখে দিবা, যে এইভাবে করলে আরো বেটার আসে, অথবা এই জায়গায় এই নোটগুলি ইম্পর্টেন্ট, যে এইটা খেয়াল রাখতে হবে, এটাকে বলে ফুটনোট বলে আর কি, ঠিক আছে? এই জিনিসগুলিও তুমি আলাদা করে লিখে নিবে। তাহলে এই চারটা জিনিস তোমরা সুন্দর করে খাতার মধ্যে লিখে চারটা আইডেন্টিফিকেশন শেষ করে ফেলো, দেখবা একদম সুন্দর মুখস্থ হয়ে যাবে, হ্যান্ডের মধ্যে আর কিছু নাই। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই কথা খুব